রাজনীতিতে যে কোনো মুহূর্তে ক্ষমতার শীর্ষ আসন থেকে সোজা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ছিটকে পড়ার নাটকীয় পরিণতি হয়তো এবার প্রত্যক্ষ করতে যাচ্ছে দেশবাসী। রাষ্ট্রপতির সাংবিধানিক অভেদ্য বর্ম খসে পড়তে ইসলামী ব্যাংকের হাজার কোটি টাকার শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং রাষ্ট্রদ্রোহিতার মহা কেলেঙ্কারিতে এখন সরাসরি গ্রেফতারের মুখোমুখি দাঁড়িয়ে আছেন সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এতদিন সংবিধানের দায়মুক্তির রক্ষাকবচ তাকে আড়াল করে রাখলেও পদত্যাগের পরপরই তার হাতে হাতকড়া ওঠা এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি হওয়া এখন সেফ সময়ের ব্যাপার মাত্র। একদিকে লন্ডনের এক থমথমে রাতে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অতি গোপন ফোনালাপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ছক কষা, আর অন্যদিকে ইসলামী ব্যাংক এসালম গ্রুপের অবৈধ দখলদারিত্ব বজায় রাখতে জেমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে চালানো শত কোটি টাকার শেয়ার কারচুপি। এই জোড়া অভিযোগে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তার রাজনৈতিক সাম্রাজ্য। গোয়েন্দা ফাইলের বিস্ফোরক তথ্য ও বিএফআইইউ এর তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের চরম কড়া বার্তার মুখে তার নিশ্চিত গ্রেফতারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতির জন্য একটি বিশেষ আইনি সুরক্ষার বিধান রাখা আছে। সংবিধানের ৫১ অনুচ্ছেদের ২ ধারায় পরিষ্কার বলা হয়েছে, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ধরনের ফৌজদারি কার্যধারা দায়ের বা চালু রাখা যাবে না। এমনকি তাকে গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত থেকে কোনো পরোয়ানা জারি করা যাবে না। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তার বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার যে মারাত্মক অভিযোগগুলো এসেছে, তার প্রতিটি সংঘটিত হয়েছিল তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগে। রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর কারণে তার সেই সংবিধান প্রদত্ত দায়মুক্তি এখন আর কার্যকর নেই, যার ফলে রাষ্ট্রপতি হওয়ার আগের অপরাধ ও আর্থিক জালিয়াতির জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং তাকে বিচারের আওতায় আনতে আর কোনো ধরনের আইনি বা সাংবিধানিক বাধা অবশিষ্ট রইল না। ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পরিষদ জুলাই বিপ্লবোত্তর সময়ে ব্যাংক পুনর্গঠনের ও শেয়ার জালিয়াতির ঘটনা উন্মোচন করতে আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে গত বছরের ১১ মার্চ ৩টি অত্যন্ত কড়া নির্দেশনা জারি করেন। আদালতের সেই নির্দেশে বলা হয়েছিল, ৫ই আগস্টের আগে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার পূর্বে যেসব পরিচালক ঋণ জালিয়াতিতে জড়িত ছিলেন তারা আদালতের অনুমতি ছাড়া কোনোভাবেই বিদেশে যেতে পারবেন না। তাদের সকল ব্যাংক হিসাব অবিলম্বে জব্দ থাকবে এবং জেএমসি বিল্ডার্সের কোনো শেয়ার হস্তান্তর করা যাবে না। একই সাথে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউকে পুরো জালিয়াতির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সময় উচ্চ আদালতের আবেদনপত্রে শাহাবুদ্দিন চুপ্পুর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হলেও তিনি রাষ্ট্রপতির পদে আসীন থাকায় সংবিধানের বিধান মেনে আদালতের আদেশে সরাসরি তার নাম লেখা সম্ভব হয়নি। কিন্তু এখন তিনি যেহেতু আর পদে নেই, তাই ওই সময়কার পর্ষদ পরিচালক হিসেবে দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞায় আইনি রশ্মিটি সরাসরি তার ওপরও বর্তায়। বিএফআইইউ দীর্ঘ তদন্ত শেষে গত ২০২৫ সালের ২৯ অক্টোবর হাইকোর্টে তাদের বিশদ প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনে জেএমসি বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিপুল শেয়ার নিয়ন্ত্রণ এবং বিতর্কিত এসালম গ্রুপের স্বার্থ রক্ষার পেছনের কলকাঠি নাড়ানোয় শাহাবুদ্দিন চুপ্পুর প্রত্যক্ষ ভূমিকার তথ্য উন্মোচিত হয়। বিএফআইইউ এর এই তদন্তের সত্যতা কেবল কাগজপত্রে সীমাবদ্ধ থাকেনি। ৪টি স্বাধীন ও নিরপেক্ষ দেশীয় নিরীক্ষা প্রতিষ্ঠানের অনুসন্ধান এবং পরবর্তীতে লন্ডন ভিত্তিক বিখ্যাত আন্তর্জাতিক ফরেনসিক প্রতিষ্ঠান দ্য ল এর করা যাচাই বাছাই ও অনুমোদনে চুপ্পুর এই জালিয়াতির সংশ্লিষ্টতা সুপ্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি জেএমসি বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান এবং অডিট কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংকের পর্ষদে এই জেএমসি বিল্ডার্সের নাম ভাঙিয়ে যে বিপুল অর্থ স্থানান্তর ও শেয়ার জালিয়াতি করা হয়েছিল তার মানি ট্রেইল উন্মোচন করতে বিএফআইইউ পুরো অর্থের প্রবাহ উল্টো দিক থেকে অনুসরণ করে বিশ্লেষণ চালিয়েছে।
2017 সালের 23 মে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থাকা 0331 নম্বর অ্যাকাউন্ট এবং বিউর আইডির মাধ্যমে জেএমসি বিল্ডার্স ইসলামী ব্যাংকের 3,60,60,812টি শেয়ার কিনে নেয়, যা ব্যাংকের মোট শেয়ারের 2.01% ছিল। আর এই বিপুল পরিমাণ শেয়ারের ক্রয়মূল্য ছিল 102,06,90,000 টাকা। বাহ্যিকভাবে অর্থটি জেএমসি বিল্ডার্সের হিসাব থেকে পরিশোধ করা হয়েছে মনে হলেও বিএফআইইউ এর অনুসন্ধানে দেখা যায় এই টাকা প্রকৃতপক্ষে এসেছে এসালম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হিসাব থেকে। একাধিক ধাপে পে অর্ডার, ইউনিয়ন ব্যাংকের মুদারাবা, টার্ম ডিপোজিট রিসিট ও সান্দ্রি ক্রেডিট অ্যাকাউন্টের ছদ্মবেশে ঘুরিয়ে এই বিশাল অঙ্কের টাকা জেএমসি বিল্ডার্সের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছিল। এমনকি এই অর্থের প্রাথমিক উৎস অনুসন্ধানে দেখা যায় জনতা ব্যাংকের মাধ্যমে পরিচালিত গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন এবং এসালম কোল্ড রোল্ড স্টিলসের এলসি বিনিয়োগ সুবিধার টাকাই ঘুরিয়ে ফিরিয়ে ব্যাংকের শেয়ার কেনায় ও ব্যবহৃত হয়েছিল। ইসলামী ব্যাংকে জেএমসি বিল্ডার্সের এই অনুপ্রবেশ ছিল প্রকৃতপক্ষে এসালম গ্রুপের এক বিশাল দখলদারিত্বের অংশ। 2017 সালের 5 জানুয়ারি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সরাসরি সহায়তায় দেশের সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকটি গায়ের জোরে নিজেদের নিয়ন্ত্রণে নেয় এসালম গ্রুপ। এরপর ভুয়া কাগজপত্রের মাধ্যমে তৈরি সেল কোম্পানি খুলে বিপুল অর্থ ব্যাংক থেকে বের করে নেওয়া হয়। এসালম সংশ্লিষ্ট 24টি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রায় 81.92% শেয়ার কিনে নেওয়া হয়, যার 72.07% ব্যাংক হিসেবের সাথে এসালমের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এসালম তাদের নিজস্ব লোকজনকে অন্তর্ভুক্ত করে, যার মধ্যে জেএমসি বিল্ডার্সের চেয়ারম্যান হিসেবে এসালমের ছেলে আহসানুল আলম এবং পরিচালক হিসেবে তার ভগ্নিপতি জামাল মোস্তফা চৌধুরী যুক্ত ছিলেন। সেই একই জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচয়ে চুপ্পু ব্যাংকের পর্ষদে জায়গা পেয়েছিলেন এবং রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে বহাল ছিলেন। এক সময়কার দেশের সবচেয়ে লাভজনক ও ঐতিহ্যবাহী ইসলামী ব্যাংকটি এসালম গ্রুপের বেপরোয়া লুটপাট এবং অডিট কমিটির নির্লিপ্ততায় আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। 2017 সালে যেখানে ব্যাংকের খেলাপি ঋণ ছিল মাত্র 2539 কোটি টাকা বা 3.33%, সেখানে 2024 ও 25 সালের মার্চ নাগাদ সেই খেলাপি ঋণ অবিশ্বাস্যভাবে বেড়ে দাঁড়ায় 95,629 কোটি টাকা, যা মোট ঋণের 50.28%। এসালম গ্রুপ একাই বিভিন্ন ভুয়া ও বেনামি প্রতিষ্ঠান খুলে ইসলামী ব্যাংক থেকে প্রায় 70,000 কোটি টাকার বেশি ঋণ বের করে নিয়ে গেছে, যা বিএফআইইউ এর চূড়ান্ত প্রতিবেদনে 1,05,483 কোটি টাকায় গিয়ে ঠেকেছে। শাহাবুদ্দিন চুপ্পু ব্যাংকের অডিট কমিটির গুরুত্বপূর্ণ সদস্য থাকা সত্ত্বেও এসব নজিরবিহীন ঋণ জালিয়াতি ও অর্থ লোপাটের ঘটনা চোখের সামনে ঘটতে দেখেও কোনো ব্যবস্থা নেননি, বরং নিজের পদের প্রভাব বজায় রেখে পুরো জালিয়াতি প্রক্রিয়ায় চুপ থেকে সহায়তা করেছেন। 2025 সালে ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ 21 জনের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা দায়ের করেছে, যা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। উচ্চ আদালত ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশনকে বা দুদককে এই বিএফআইইউ প্রতিবেদনের আলোকে পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পদত্যাগের মাধ্যমে সাংবিধানিক সুরক্ষার দেয়াল চুরমার হয়ে যাওয়ায় এখন ইসলামী ব্যাংকের লিগ্যাল উইং চুপ্পুর বিরুদ্ধে নতুন করে দেশ থেকে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা এবং অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আদালতের চূড়ান্ত বিচারিক প্রক্রিয়ায় সব অভিযোগের দালিলিক সিদ্ধান্ত নির্ধারিত হওয়া এখন স্রেফ সময়ের ব্যাপার। রাষ্ট্রপতি পদের মায়াজাল ছিন্ন হওয়ার পর ব্যাংকিং খাতের এই মহাজালিয়াতি ও আত্মসাতের দায়ে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পরিণতি যে সোজা আদালতের কাঠগড়া হতে যাচ্ছে, সেই আইনি ইঙ্গিত এখন একেবারেই পরিষ্কার। ইসলামী ব্যাংকের এই মেগা কেলেঙ্কারি ও সাবেক রাষ্ট্রপতির বিচারিক প্রক্রিয়া নিয়ে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানান। পরবর্তী সব গুরুত্বপূর্ণ আপডেট ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।